গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বেশ অনেক দিন পর বললাম আজ আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে 21 সেপ্টেম্বর, রবিবার। এখন বাজে সকাল 5:20, মানে ভোর 5:20। আর বাইরের অবস্থাটা দেখাই, দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার। এখন লাইট জেলে ভিডিও করছি। আজকে তো মহালয়া, হয়তো তোমরা ব্লগটা অনেকটা পরে দেখছো, তবুও তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়া। আগামী দিনগুলো মানে পুজোর দিনগুলো তোমাদের খুব 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 ভালো কাটুক, আনন্দে কাটুক, সকলের সঙ্গে মজায় হই হুল্লোড়ে খাওয়া দাওয়া এই বছরের পুজোটা একদম জমজমাট হয়ে উঠুক। আর আজকে এতটা সকাল সকাল ওঠার কারণ তো তোমরা বুঝতেই পেরে গেছো, আগের ব্লগে তোমরা দেখেইছো। আজকে আমরা যাচ্ছি ফাইনালি বাড়ি। তো ভীষণ এক্সাইটেড। 1 বছর পর বাড়ি ফিরছি, বলা ভালো 1 বছর পর কলকাতা ফিরছি নিজের মানুষদের কাছে। আর সত্যি কথা বলতে আজকে সকালে মহালয়, আমি তো বেশ অনেকক্ষণ আগে আমরা 3:45 অ্যালার্ম দিয়ে উঠেছি। তারপর টুকটাক যা কাজ ছিল আগের ব্লগে তোমরা দেখেছো, যেগুলো পেন্ডিং ছিল সেগুলো সমস্ত কমপ্লিট করলাম। সৌম্য ফোনে একটু মহালয়া চালিয়েছিল বটে, কিন্তু ওই ফিলটা এখানে আসলো না, জানো তো। যেটা ছোটোবেলায় বাড়িতে থাকতে রেডিওয় মহালয়া শুনে আসতো, সেটা একদমই এলো না। আবার ইউটিউবে চালিয়েছে, মাঝে মাঝে অ্যাডও হচ্ছে, হ্যাঁ ওই ফিলিংসটা থাকে না। না। আর সৌম্যও ঘুম থেকে উঠে গেছে। আজকে শরীর একদম ফিট তো? ঠিক আছে। তো ফ্রেশও হয়ে গিয়েছি, এবার আস্তে আস্তে রেডি হব। ভীষণ আনন্দ হচ্ছে। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। শুরু করলাম ব্যাঙ্গালোর থেকে, শেষ করব কোথায় গিয়ে সেটা তোমাদের জন্য একটা চমক থাকলো, একটা সারপ্রাইজ থাকলো, যেটা অলরেডি আমরা জেনে গেছি, কিন্তু তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা, তাহলে জানতে পারবে। চলো এখন বক বক না করে রেডি হওয়া যাক, কারণ রেডি হতেও একটু টাইম লাগবে। আর সৌম্যও যাবে নিচে তুলসী গাছটা রাখতে। আমি ওকে বললাম আগে রেখে এসো, তারপর রেডি হবে, কারণ সাজুগুজু করে গাছ নিয়ে যাবে, গায়ে ফায়ে কি লাগাবে না লাগাবে বাচ্চাদের মতন। তো ওই জন্য ও বলছে এখনো তো আলোই ফোটেনি, অন্ধকারে যাব কি করে, তো একটু ওয়েট করে যাক, তারপর আমি রেডি হতে শুরু করি, ও যাক গিয়ে গাছটা রেখে আসুক। আমরা কি কি পরে যাচ্ছি চলো তোমাদের এক ঝলক দেখাই। ঘুম থেকে উঠে রেগুলারের যা কাজ থাকে সেগুলো তো করেই নিয়েছি, মানে বিছানা একদম টান টান করে ক্লিন করে নিয়েছি। যদিও অনেক দিন পর ফিরে সমস্তই কাচতে হবে, তবুও রোজকারের অভ্যেসবশত এটা আমি করে ফেলেছি, করে যাইও প্রতিবার। আর এই হলো আজকে আমাদের আউটফিট। সৌম্য পরবে এই টি শার্টটা, এটা পয়লা বৈশাখে হয়েছিল, বেশ 2-1বার পরেছে। তবে এই জিন্সটা ও একদমই মানে পুজোয় একদিন পরেছিল, এটা লাস্ট ইয়ার আমার বাড়ি থেকে, মানে আমার বাবা মা ওকে দিয়েছিল, ওই পুজোর একদিনই পরেছিল, আর পরেনি। তো এটা আজকেও পরে যাচ্ছে, সাথে বেল্ট আর ওয়াচ। আর আমি পরে যাচ্ছি সব নতুন। এটা হচ্ছে আমার যে জিন্সটা কিনেছিলাম, তোমরা দেখেছিলে ব্লগে। তো তোমাদের বলেছিলাম তোমরা গেস করো কেন সবুজ রঙের ট্রলিটা কিনলাম। আর দেখো নেল পলিশটাও এই কালারেরই কালকে অ্যাপ্লাই করেছি। জানো কালকে 12:30টার সময় আমি নেল পলিশ পরেছি 2 হাতে, তারপর আমি শুয়েছি। তো এই জিন্সটা পরছি, তাই এই কালারের নেল পলিশ, আর এই কালারেরই আমার কেবিন ট্রলিটা। তার সঙ্গে এটা আমার খুব একটা মনোমতো হয়নি, জুডিও থেকেই নিয়েছি, খুব একটা মনের মতো হলো না, কিন্তু কি করব, আর আমার কাছে কোনো অপশন ছিল না, হাতে সময় ছিল না, তাই এটা পরশুদিন বেরিয়ে যা হোক করে নিয়ে এসেছি। তো দুটো মনে হচ্ছে ভালোই লাগবে। আর এই কালারের একটা লিপস্টিকও কিনেছি নিউড, তো হোপফুলি আজকের লুকটা ভালোই হবে। সাথে বেল্ট আর এই ওয়াচ আর এই হেডফোনটা নিয়েছি, কারণ গান শুনতে হবে, না হলে ওই 2.5 ঘন্টা কাটবে কীভাবে। সানগ্লাসটাও আমার সাইডে গ্রিনেরই। যাই হোক চলো এবার আস্তে আস্তে রেডি হওয়া যাক। বাইরের অবস্থা তো এখন মোটামুটি এরকম, পুরো ঘুটঘুটে অন্ধকার, তাই সমস্ত লাইটগুলোও এখনও অন আছে। আর সৌম্য গেল তুলসী গাছটা রেখে আসতে। মনে হয় এখন সিকিউরিটি রুম বন্ধই আছে, ওরা এখন সকালবেলা ঘুমোচ্ছে হয়তো। তো নাইট ডিউটিতে যে ছিল সে হয়তো আছে কি নেই জানি না। সৌম্য কথা বলে এসেছিল গতকালই যে গাছটা বাইরে রেখে যাব, আর যে ভাইগুলোর সঙ্গে সকালে কথা হয়েছিল ওরা সকালবেলা যখন আসবে আবার ডিউটিতে ওরা ঢুকিয়ে রাখবে। চলো আমি এবার রেডি হই। ঘড়িতে তো এখন 6:10, এটা 5 মিনিট ফার্স্ট আছে, মানে 6:05 বাজে। আমাদের ক্যাব অলরেডি নিচে চলে এসেছে, আর ভোরের আলো সবে সবে ফুটেছে, এই জাস্ট সকাল হলো। আকাশ এখনও পুরোপুরি মানে আলো আলো হয়নি। তো চলো এবার
ভগবানের নাম নিয়ে আস্তে আস্তে বেরোনো যাক। এই হলো ব্যালকনির কন্ডিশন, একদম পুরো ফাঁকা। আবার এসে সমস্ত কিছু তুলে সুন্দর করে গুছিয়ে নেব। আর এইভাবে এখানে রেখেছি এগুলো। আর আমরা দুজন এইভাবে রেডি হয়েছি। এই হলো সৌম্যর লুক আর এই হলো আমার লুক, একদম ম্যাচিং করে, কিছুটা পুরোটা। হ্যাঁ কিছুটা। ওর টি শার্টের সঙ্গে আমার জিন্স ম্যাচিং, আর আমার টি শার্টের সঙ্গে ওর জিন্স ম্যাচিং নয়। তো এইভাবে রেডি হয়েছি। চলো এবার ঠাকুর ফাকুর প্রণাম করে নিই, আর তোমাদের এক ঝলকে একবার বাড়িটা ঘুরিয়ে আর একবার দেখিয়ে দিই, কারণ অনেক দিনের জন্য তোমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবে না। আর এই হলো আমাদের এবারের সফরের লাগেজের মানে পরিমাণ। এর সঙ্গে অবশ্যই সৌম্যর ল্যাপটপ ব্যাগটাও আছে। তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। চলো এবার ভগবানের নাম নিয়ে বেরোনো যাক। আমাদের ক্যাব তো চলে এসেছে, লাগেজ তোলা হচ্ছে। তো ব্যাগগুলো এত ভারী হয়েছে, সৌম্যর নামাতে খুবই প্রবলেম হয়েছে। এখনও একটা বাকি আছে, সৌম্য গেছে আনতে। বেশ অনেকক্ষণ ধরে তো এই লম্বা দৌড়ের লাইনটা দেখছি, এতক্ষণ বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তো তারপর দেখলাম যে উইপ্রো থেকে এটা একটা ম্যারাথন রেসের অ্যারেঞ্জ করেছে। প্রচুর মানুষ এরকম ছুটছে। আমরা প্রায় 5 মিনিটের ওপর রাস্তাটা ক্রস করছি। প্রচুর লোক এরকমভাবে কেউ ছুটছে, কেউ হাঁটছে, কেউ সাঁতার কাটছে, মানে বোঝা যাচ্ছে না কীরকমভাবে হাঁটছে। তো এরকম ধরনের যে কিছু হয় আমি জানতামই না। সৌম্য বলছে হ্যাঁ এক একটা কোম্পানি এরকম করে। তো প্রচুর লোক এরকমভাবে হাঁটছে সকাল থেকে। 6 কিলোমিটার মনে হয় না ওদের, ওরা যে জার্সিগুলো পরে আছে ওতেই লেখা আছে, ওটা দেখেই বুঝতে পেরে হচ্ছে না 10-15। হ্যাঁ কারণ আমরা অনেকক্ষণ, কিন্তু ওই যে জার্সিগুলো পরে আছে ওখানেই আমরা দেখে বুঝতে পারলাম। বিভিন্ন কালারের, বেশিরভাগ অরেঞ্জ পড়েছে। তো বেশ ভালো লাগলো, প্রথম দেখলাম এরকম, নতুনত্ব লাগলো ব্যাপারটা বেশ। সৌম্যদের অফিস থেকে কবে করাবে আমি এটাই ভাবছি। ও এরকম ছুটতে বেরোবে ভালো হবে। আর এখনো ও তো ঢুলছে এখানে। প্রচন্ড ঘুম পেয়েছে নাকি? সত্যি কালকে আমাদের একদমই ঘুম হয়নি। আমরা মানে কাউন্ট করছিলাম, আমরা 3 ঘন্টাও ঘুমোইনি বলো সৌম্য কাল। ঘুম থেকে ওঠার পর এবার সৌম্যর পেয়ে গেছে খিদে। ও এখন এখানে কেক খাচ্ছে। একটা ছোট্ট ব্যাগে করে অনেক কিছু এনেছে, টুকটুক করে খেতে খেতে যাবে। ঘুমোতে ঘুমোতে খাচ্ছ নাকি গো? না। আর হালকা হালকা এবার রোদ উঠছে। এখন বেজে গেছে 7:25 হয়ে গেছে আর কি। সুন্দর বেশ রোদ উঠছে, খুব ভালো লাগছে। আমরা তো পৌঁছে গেছি এয়ারপোর্ট, আর এখন ঘড়িতে 8:05। সৌম্য এখন ব্যাগ তোলার কাজগুলো করছে। আর এই হলো আমাদের গাড়ি, ছেড়ে দিলাম। 1 বছর পর ফিরছি বাড়ি, 1 বছর পর আবার এই এয়ারপোর্টে। বছরে একবারই আসা হয়। সৌম্যর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ব্যাগগুলো প্রচণ্ড ভারী। এবার আমার একটাই ভয়, ওয়েট কি হয় না হয়। এক্সট্রা পে করতে হলেই গেল।
এই ট্রলিটা থাকায় তো অনেকটা সুবিধা হয়েছে, না হলে এই ব্যাগগুলো টানতে যে কী অবস্থা হতো। আর আমরা যখন নামলাম বেশ ফাঁকা ফাঁকা ছিল, আস্তে আস্তে বেশ ভিড় হচ্ছে, মানে সকলেই পুজোতে বাড়ি ফিরছে। চলো এবার যা যা চেকিং প্রসিডিওর আছে ওগুলো কমপ্লিট করি একে একে। আমাদের তো লাগেজ ড্রপ করা হয়ে গেছে, এখন সিকিউরিটি চেকিংয়ে যা যা প্রসিডিওর আছে ওগুলো সৌম্য কমপ্লিট করছে। এটা একটু সময় সাপেক্ষ। আর এখন বাজছে 9টা। আমাদের সমস্ত চেকিং তো কমপ্লিট হয়ে গেছে, আর মোটামুটি সব ঠিকঠাক। হ্যাঁ, ওয়েটটা একটু বেশি হয়েছিল, এক্সট্রা পে করতে হলো, কিন্তু আর সেরকম কোনো ব্যাগ ছিল না যাতে বের করে আর কি ঢুকিয়ে নেব, যে কারণে আর কি কিছুটা পে করতে হলো। ঠিক আছে, বছরে একবার এরকম হতেই পারে। আর বুঝতে পারিনি বাড়ির ওয়েট মেশিনে একরকম, যদিও বাড়ি থেকে একটু বেশি ছিল, কি আর করা যাবে, কিছু করার নেই। হাতে নিয়ে নিতে পারলে হয়তো হতো, কিন্তু ঠিক আছে, সৌম্য বললো একবার তো অসুবিধা নেই। চলো এবার দেখা যাক কত নম্বর গেটে দিচ্ছে, ততক্ষণ ওয়েট করতে হবে। আর খিদেও পেয়েছে, এখন টুকটাক কিছু খেয়েও নেব। এখন আবার আমাদের একটু টিফিন ব্রেক হচ্ছে। আসলে আমরা অনেকটা সকালেই বেরিয়েছি, আর কিছু খাইও নি, চা খেয়েও বেরোয়নি, জাস্ট একটা বাউলি হাফ হাফ করে দুজনে খেয়ে বেরিয়েছিলাম। তারপর তো মানে গাড়িতে খেলাম কেক, আর এখন খাচ্ছেও চকো চিপস দেওয়া বিস্কিট। এগুলো খেতে আমি খুব ভালোবাসি, এই বিস্কিটটা। আর আমাদের এখনো বোর্ডিং স্টার্ট হয়নি সৌম্য, এখনো হয়নি। 1 নম্বরে আমাদের বোর্ডিং হবে, আমরা এখন ওয়েট করছি এখানে। কিরকম লাগছে বাড়ি যাচ্ছ? ভালো তো অবশ্যই লাগছে, অনেকদিন পরে যাচ্ছি। 1 বছর পর। 1 বছর না হলেও ঠিক 10-11 মাস পরে। হ্যাঁ, মানে ওইভাবে দেখতে গেলে পুজোয় গেছে, আবার পুজোয় যাচ্ছে। আমাদের বোর্ডিং তো স্টার্ট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। সৌম্য আগে আগেই চলে যাচ্ছে আমাকে ফেলে, বাড়ি ফেরার আনন্দে। আর এখানে স্টোরগুলো দেখলে বারবারই ঢুকতে ইচ্ছে করে, কিন্তু এতটাই আগুন ছোঁয়া দাম, আমি কোনোদিনই এখানে ঢুকি না। চলো চলে তো এসেছি, সিটও পেয়ে গেছি। আর এই যে সৌম্য, এখানে একজন চেনা রিলেটিভের সঙ্গে দেখা হলো, একই ফ্লাইটে যাচ্ছে। সৌম্যর আর আমার পিসি হয়, মানে সৌম্যরই মেন পিসি, আমার শ্বশুরের মামার মেয়ে। ওদের বাড়ি আমরা গিয়েছিলাম ব্যাঙ্গালোরেই, কিন্তু তখন আমি ব্লগ করতাম না বলে শেয়ার করা হয়নি। ওরাও 3 জন যাচ্ছে পুজোতে বাড়ি আজকেরই এই ফ্লাইটে। তো চলো, এখন অলমোস্ট 10টা বাজে, এখন 2.5 ঘন্টা জার্নি। বলেছিলাম তোমাদের যে টিকিট ছিল বিশ্বকর্মা পুজোর দিন, তখন কেটেছিল সৌম্য 5A আর B। আর যেহেতু এটা একদম লাস্ট টাইম, 2 দিন আগে আমরা আবারও টিকিট কেটেছি, তাই সমস্ত সিট বুকিং হয়ে গিয়েছিল। আমরা আজকে পেয়েছি 24A আর B, তো
তো একদম ডানার কাছে হলে ভালো ভিউ পাওয়া যায় না, তো ওই জন্য মনটা একটু খারাপ। একদম ভিউ নেই বলে ভুল, তোমাদের সঙ্গে কিছুক্ষণ আগে শেয়ার করলাম কিছু ক্লিপস তো আছে, বাট বেশিরভাগটাই ডানাতে কভার হয়ে গেছে, যে কারণে মনটা একটু খারাপ লাগছে। শুধুই মানে এখন ঘুমোবো, খিদে পেয়েছে, খাবারটা দিয়ে যাক, খেয়ে নিই, তারপর একটা ঘুম দেবো, ঘুম থেকে উঠে নেমে যাব। আর কলকাতা নামার পর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা ব্লগের শুরুতেই বলেছিলাম। লোকজন ভোরবেলা ঘুম থেকে উঠেছে আর বিভৎস এখানে এসে ঘুমোচ্ছে আর নাক ডাকছে এত, বাপরে বাপ। বাড়িতে ঘুম হয় না, সৌমর নাক ডাকার ছক করে, আর এখানে প্রত্যেকটা পাবলিক ঘুমোচ্ছে। এখন তো কোল্ড ড্রিঙ্কটা দিয়ে গেল, স্যান্ডউইচ আসতে এখনো দেরি আছে, যেহেতু আমরা অনেকটা পিছনে, আসতে দেরি হচ্ছে। আর সৌমর বেশ ভালোই খিদে পেয়েছে, উঁকি মেরে দেখছে কতক্ষণে আসছে, তাই না বলো? ঘুম পাচ্ছে সৌম? আমারও না চোখটা একটু লেগে গিয়েছিল, তো এত নাক ডাকার আওয়াজ, আমি ভাবছি সৌম এখানেও বুঝি নাক ডাকছে, তারপরে ঘুম থেকে উঠে দেখছি না, ও নয়, পিছনের জন। অনেকটা অপেক্ষার পর চলে এসেছে আমাদের স্যান্ডউইচ। আমি নিয়েছিলাম পনির টিক্কা আর সৌমরটা হচ্ছে চিকেন জংলি স্যান্ডউইচ। তো দুজনে অবশ্যই শেয়ারে খাবো, আর খিদেও পেয়েছে। ফাইনালি পৌঁছে গেছি কলকাতা, এবার নামার সময়। তো এখন বাজে 12:35, বেশ অনেকটা আগেই চলে এসেছি, মোটামুটি 15-20 মিনিট আগেই ল্যান্ড হয়ে গেছে। এবার আস্তে আস্তে ব্যাগগুলো নামিয়ে নামবো, অনেকটা পিছনে আছি, তাই সামনের সকলে একটু নেমে যাক, ফাঁকা হোক, তারপরই নামবো। নেমে তো গেছি, আর নেমেই ফিল করতে পারছি যে কি পরিমাণ গরম, মানে মনে হচ্ছে কেউ যেন মানে ফ্রিজ থেকে বের করে গরম ছাদে বা গরম তাওয়ার মধ্যে ফেলে দিল। বাপরে বাপ গরম। রূপসা এখন ছুটছে, কিসের জন্য ছুটছে? লাগেজ কালেক্ট করার জন্য। এই যে তাকাচ্ছে ঘুরে ঘুরে, আশা করছে আমাদের লাগেজ দিয়ে দিয়েছে, নিয়ে এবার বেরোবো। যেই কারণে প্রত্যেকটা প্রবাসী বাঙালির ঘরে ফেরা বা বাড়ি ফেরা, তো নেমেই কলকাতা এয়ারপোর্টে দেখতে পেয়ে গেলাম মা দুর্গাকে। ফাইনালি আমরা দুটো লাগেজই পেয়ে গিয়েছি। সৌম্য এখন না কনফিউজ যে এটা আমাদের কিনা। তোমার লোগোটা দেখে না, এই তো সেম, ভুলে গেছে। ও বিয়ের আগেই ট্রলিটা নিয়ে প্রথম এসেছিল ব্যাঙ্গালোর, তো SM লিখে নিয়েছিল ওর নাম। আর আমাদের যারা নিতে আসার, তারা নিতে অলরেডি চলে এসেছে। এটাই সারপ্রাইজ, আমরা কোথায় যাচ্ছি আর কে নিতে এসেছে আমাদের। চলো বেরিয়ে দেখাচ্ছি। আমাদের তো নিতে চলে এসেছে গুবলু, আর এটা হচ্ছে আমার দিদিদের নতুন গাড়ি। তোমাদের সঙ্গে ব্লগে আমি শেয়ার করেছিলাম। তো আমার দিদি আর জিজু বলেই ছিল যে তোরা যেদিন আসবি সেদিনকে তোদের
আমরা গাড়ি করে আনতে যাব। তো ওরা একটা কাজের জন্য দুজন আসতে পারেনি, এসেছে গুবলু। তো আমরা আজকে যাব ওদের গাড়িতে চেপে, তাই আজকে আমরা প্রথম ঝৌগ্রামই যাব। আমরা তো এখন চলে এসেছি অয়েল রিফিল করাতে, চলে যাব বাড়ি। বাইরে আর কিছু খাচ্ছি না, একেবারে বাড়ি গিয়েই লাঞ্চ করব। আর গুবলু তো এসেছে নিতে, চলো গিয়ে বাড়ির সকলের সঙ্গে দেখা হবে, খুব মজা হবে। চলে এসেছি, এই যে আমার মা প্রচন্ড মোটা হয়ে গেছে, এত ওমা তুমি পারবে না, প্রচন্ড ভারী। ও বাবা কেমন আছো? তাকাও, চোখ খোলো, এদিকে আমি সামনে, এদিকে। আরে সাবাস, দাড়ি ফাড়ি কেটে একদম চকচকে হয়ে গেছে, তাই না বলো? ও বাবা প্রণাম করলাম, টাকা দাও। হ্যাঁ টাকা এখন বাড়ছে, পুজোর পর দেবে নাকি? ভাত খেয়েছো? এই তো চোখ খুলে আছে। ঘড়িতে তো এখন 3:05, আর এই 15 মিনিট মতো হলো আমরা বাড়ি ঢুকেছি। আর প্রত্যেকের এত খিদে পেয়েছে যে চেঞ্জ করার আগেই বসে গেছি লাঞ্চ করতে। সৌম্য, গুবলু, আমার মাও এখনও খায়নি, বাবার জাস্ট কিছুক্ষণ আগে খাওয়া হয়েছে। তো আমরা খেতে বসে গেছি, মাও এবার খেয়ে নেবে। খেয়ে নিই, চলো দেখাই মেনুতে কি কি আছে। মেনুতে আজকে আছে ফ্রায়েড রাইস সাথে চিকেন কষা। তো আমি বললাম আমি রাইস খাবো না, আমি একটু ভাত খাবো, আমার ভাত খেতে মন চাইছে। তাই আমার জন্য আছে সাদা ভাত, আর সৌম্য কাজু বাদামগুলো তুলে দিয়েছে নাকি? সৌম্য কাজু বাদাম আমাকে না দিয়ে খায় না। কেমন হয়েছে রান্না? দারুণ হয়েছে। এটা মা করেনি, এটা করেছে আমার দিদি। এই যে শুরু হলো এসেই এসব খাওয়া দাওয়া, এখন যে কতদিন এরকম চলবে। চলো আমি এবার খেয়ে নিই, আর বক বক করবো না। ওই যে এখন থেকেই শুরু হয়ে গেছে, সৌম্যকার একটু দেবো। শশাও আছে। কিরকম রান্না হয়েছে সৌম্য? রান্না তো দারুণ হয়েছে, মাংসটা দারুণ। বাহ, এটা দিয়ে রাত্রেবেলা রুটি হবে। হ্যাঁ, অনেকদিন পরে এরকম খেলাম মাংস। তার মানে তুমি আমাকে বদনাম করছো, তোমাকে যে আমি রেঁধে খাওয়াই গো। চলো আমি খেয়ে নিই। বুবলু কিরম রান্না হয়েছে? নিজেদের বদনাম আর নিজের মুখে করে করবো। আমাদের তো লাঞ্চ হয়ে গেছে, এবার যাব দিদির বাড়ি একটু দেখা করতে, তারপর এসে একেবারে স্নান করব। আর গুবলু যেহেতু আনতে গেছিল, গুবলুর আজকে একটা ক্রিকেট, ও তো খেলে, ওর একটা মানে পুজোর আগে লাস্ট ক্লাস ছিল, আজকে ক্লাস কামাই করেও গেছে আমাদের এয়ারপোর্টে আনতে। সেই জন্য ওর জন্য একটা গিফট আছে, ছোট্ট গিফট, ও দেখে বলুক ওর কিরকম লাগলো। খুলুব। কি আছে রে গুবলু, হাসছিস? কি গুরুদেব? হ্যাঁ ওর গুরুদেব আছে বলছি। খোল। গুবলু হচ্ছে MS ধোনির বিশাল বড় ফ্যান, তো ওর জন্য এনেছি একটা কি রিং, MS ধোনির জার্সির কি রিং, তাই তো? এটা একটা ব্যান্ডও আছে, 7 নম্বর জার্সি। পছন্দ? এটা এখানে কোথাও মিলবে না। তাহলে তুই যে আমাকে, ও দেখ আমার মা পাশ থেকে বলছে 2001 টাকা চাঁদা ফেলেছে।
3000 ফেলা উচিত ছিল। তাহলে তুই যে আনতে গেছিলি তোর ভালো লাগেছে এটা পেয়ে? ঠিক আছে, এটা ব্যাগে ঝোলাবি। গুবলুর খুব চাবির রিংয়ের এমনি শখ বল, তো ওর মেশো পছন্দ করে এটা নিয়েছে ওর জন্য। এখন তো গুবলুর সঙ্গে যাচ্ছি আমার দিদির বাড়ি, আর এই জুতোগুলো নতুন কিনে এনেছি পরবো বলে এখানে, আর বুট ফুট পরে হাঁটতে ভালো লাগছে না। রূপসার নতুন জুতো এটা পুজোয়। হ্যাঁ পুজোয় কি আবার ওরও তাই, এখানে পরবো বলে দুজনের অনেকটা ম্যাচিং ম্যাচিং। দেখো চলো গুটগুট করে চলে যাই। ওমা আসছি। আমরা এখন চলে যাচ্ছি দিদির বাড়ি। এই সব চেনা রাস্তা। এটা হলো আমাদের বকুল গাছ, বকুলতলায় ভিড় জমেনি, মেলাও বসেনি, তাই না বল গুবলু? বকুলতলায় কে বসে বসে ফোন দেখছে। এই হলো আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল, যেই পুজো দেখতে এত দূর থেকে আসা। ঠাকুরও আজকেই চলে আসবে, প্যান্ডেলও শুরু হয়ে গেছে। চলো চলে এসেছি দিদির বাড়ি। এই হলো দিদিদের কালী মন্দির। গুবলু আগে চলে গেছে, আমরা যে এসেছি ওকে বলতে বারণ করলাম। এবার সৌম্যকে ভিডিওটা করাবো, দেখি ওদের রিয়াকশান কি হয়। দিদির বাড়ি তো এসেছিলাম, কিন্তু এখন দিদিকে দেখানো গেল না। তার কারণ দিদি বললো আমি সন্ধেবেলা ভালোভাবে রেডি হয়ে থাকবো, তখন আমায় ভিডিওয়ে দেখাবি, এখন আমাকে দেখাবি না। তাই ওদের কাউকে দেখালাম না। আর দাঁড়াও তোমাদের দেখাই, আমাদের পাড়ার ঠাকুর এসে গেছে। বেওয়াজ বন্ধ বলছে, দিদির দিকে তাকা। আঙুলটা এখনো খায়, খেতে ভালো আঙুলটা। খাবি খাবি। আবারও তো চলে এলাম দিদির বাড়ি থেকে বাড়ি, আর আমার মা এসে থেকে আমায় বলে যাচ্ছে যে পিয়ারাটা কিরাম হয়েছে তুই দেখ। এই দেখো গাছে, এটা পেকে গেছে মা, এটা ভালো লাগবে না। তবে এটা পোকা আছে, কানা, দেখো ওখানে দাগ। প্রচুর পিয়ারা ধরেওছে, পাখিতেও খাচ্ছে। যা পড়ে গেল, এ মা। সৌমকে দাও, ও খাবে, পাকা খেতে ভালোবাসে। প্রচুর পিয়ারা আছে। আর এই পিয়ারা গাছটা বীজ পড়ে হয়েছে বলো মা, এটা কেউ বসায়নি, নিজে নিজে হয়েছে। প্রচুর পেয়ারা ধরে, কিন্তু দুবার ধরে। প্রথমবার পুরো সব কানা পোকা হয়, আর একটা লট ভালো হয়। হ্যাঁ পিঁপড়েতে ফুটো করে ওরকম, মানে আর কি ওরকম কানা কানা টাইপের হয়, আর আরেকটা লট ভালো হয়। প্রচুর হয়েওছে দেখো। এই কদিন আছি, পেরে পেরে খাবো। আর গাড়িটা আজকে দিদিদের এখানেই আছে, আমরা এলাম এখানেই ঢুকিয়ে দিল। সন্ধেবেলা তো দিদি বলল শাড়ির ব্লাউজ বানাতে দিতে যাব, যেহেতু আজকে মহালয় হয়েই গেল। আর তো ধরো নেবেই না, দিদির একজন চেনা একজন আছে বলে রেখেছে, তাই বলেছে ঠিক আছে তোমার আর তোমার বোনেরটা বানিয়ে দেব। তো ওই জন্য দিদি বললো আজকে যাব, ওয়েদার ভালো থাকলে আজকেই চলে যাব। আর দেখো এই রঙ্গনা ফুলটা কি দারুণ, কালারটা একদম টকটক করছে লাল। এই ফুল গাছটা না আমি একজন স্টুডেন্টকে গান শেখাতাম, মানে অনেক কাউকেই শেখাতাম। আমার সব থেকে প্রিয় একজন স্টুডেন্ট হচ্ছে মনি, যে আমার কাছে প্রায় 5 বছর গান শিখেছে। আমি বিয়ে হয়ে যাওয়াতে এখন অন্য কোথাও শেখে। তো এই মনির বাবা আমাকে এই গাছটা গিফট করেছিল। মনিদের বাড়ি প্রচুর মানে ফুল গাছ আছে, ফলের গাছ আছে। মনির বাবা মানে দাদার প্রচুর গাছের শখ। এবারে ওদের বাড়ি একদিন যাব, ওর মা অনেক করে বলেছে, তখন তোমাদের দেখাবো। তো ওই দাদাই আমাকে এই গাছটা দিয়েছিল। আমাদের ওই দিকে আর একটা রঙ্গন গাছ আছে, কিন্তু এই কালারটা যেন বেশি ভালো। আর মায়ের তো পেঁপে গাছের অভাব নেই, প্রচুর পেঁপে গাছ। মাকে দেখছি বাড়িতে শিউলি গাছও করে ফেলেছে।
ওমা এই গাছগুলো জল দিতে হবে, এগুলো একদম ইয়ে হয়েছে। একটা বালতি দাও, আমি একটু দিয়ে দিই। শুকিয়ে গেছে একদম, রোদ পায় না। সব থেকে মনটা খারাপ কি জানো, আমাদের এরম 2টো ঝাউ গাছ ছিল। লাস্ট ইয়ারও তোমাদের দেখিয়েছিলাম। মা কদিন ধরেই ফোনে বলছে একটা ঝাউ গাছ না, এই কদিন এত লাগাতার এখানে 3 মাস একদম টানা বৃষ্টি হয়েছে, ওই ওভার ওয়াটার হয়ে দেখো এই ঝাউ গাছটা মরে গেছে একদম। মা এটাকে উপড়াতেও পারেনি, এত বড়। এটাকে দেখি উপড়ে পরে একটা অন্য গাছ এনে বসিয়ে দেব। এখন তো আছি বেশ কিছুদিন। এই দেখো আমার ভাই এখন বেড়াতে বেরিয়েছে। চাপবো পিছনে? চাপবো আমি? চাপবো? হ্যাঁ, অত লজ্জা পেতাম না, একটু চাপবো? চাপবো না? তুই দেখ, তুই ওই গাড়িটায় চাপ, আমাকে এটা দে, একটু চাপি। চাপবো না? দিদিকে ফ্লাইং কিস দিয়ে দাও আর জামাইবাবুকে। আরে সেটা দারুণ তো, ওখানে জামাইবাবুকে দিয়ে দাও একটা। জামাইবাবুকে দাও, দিয়ে দাও একটা। জামাইবাবুকে একটা দাও। ওকে দেবে না, দেবে না, ও নিজের লোককে দিয়েছে। এই দেখো আমার বোন দীপশা কত বড় হয়ে গেছে, আবার হাই করছে দেখো। এই যে ভাই চলে গেল এখন ঠাকুর দেখতে, প্যান্ডেলে ঠাকুর এসেছে, তোমাদের দেখালাম কিছুক্ষণ আগে, ওখানেই যাচ্ছে। আর এখানে বোন এখন ঘুরে বেড়াচ্ছে। একটা জিনিস আমার দেখে শান্তি হলো, এখানে যে প্রচণ্ড গরম পড়েছে তার প্রমাণ হচ্ছে দীপশা চুলটা বেঁধেছে। ও সর্বক্ষণ শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত সময়ও চুল ছেড়ে থাকে। আজকেও খোপা করেছে, মানে প্রকৃতই গরম পড়েছে, তাই না বল? সৌম্য আর আমি তো এখন যাচ্ছি একটু স্টেশনে, কারণ সৌম্যর ওয়াইফাইয়ের কানেকশানটা আবার রিচার্জ করাতে হবে, যে কারণে আজকে থেকে আর করাবো না। আর তো সন্ধ্যেটুকু আছে, কাল থেকে ওরা অফিস আবার স্টার্ট হবে, তো ওই জন্য কথা বলে আসবো, পেমেন্ট করে দিয়ে আসবো, কালকে রিচার্জ করে দেবে কাল থেকে। আর গাড়িটা একটু তেলও ভরে নিতে হবে আর কি, আছে অল্প, কিন্তু আর একটু ভরে নেবো, কারণ টই করে তো ঘোরা হবে, যে কারণে। আর এসে দেখো দুজনে আমরা এখনো স্নান করিনি, প্রচণ্ড গরম তো, বললাম বাইরের কাজগুলো আগে করে নিই, ফিরে এসেই না হয় স্নান করবো। আর কি ভালো লাগছে গো, প্রত্যেকটা চেনা মানুষের সঙ্গে দেখা হচ্ছে, কথা বলছি, কি ভালো লাগছে। নিজের জায়গা একটা আলাদাই। আর এমনিতে গরম আছে, কিন্তু লাস্ট ইয়ার এসে যে পরিমাণ গরম পেয়েছিলাম তার থেকে গরমটা অনেক কম। আর এই সন্ধেবেলা এখন বিকেল অলমোস্ট 5টা বাজে, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তোমাদের ভিউটা একবার দেখাই, ব্যাক ক্যামেরায় দাঁড়াবো। চলে এসেছি পাম্পে অয়েল রিফিল করাতে। পাম্পে তো এসেছি, আর দেখো এখানে কত পাখি উড়ছে, পুরো একদম ফড়িংয়ের মতো উড়ছে। দেখো আমি যেদিকে যাচ্ছি ওরা পালাচ্ছে উড়ে উড়ে। এই দেখো, এই দেখো, একদম ঝাঁকে ঝাঁকে, কি পাখি জানি না, একদম ছোট্ট সাইজে, কিন্তু একবারে ফড়িংয়ের মতো উড়ে উড়ে যাচ্ছে। দেখো, চলো নেটের রিচার্জটা এবার করে নিই। আর এই হলো আমাদের স্টেশন, কয়েকদিন পর থেকে এখান দিয়ে যাতায়াত হবে একদম লাগাতার। এবার ডেলি প্যাসেঞ্জারই করব কয়েকদিন পর থেকে, বলো। চলো রিচার্জটা করে নিই। এখানে তো আমরা চলে এসেছি ফুচকা খেতে। রূপসা খাবো না করেও ফুচকা খেতে চলেই এলো। 1 বছর পর বাড়ি ফিরেছি, সব খাবো, যতদিন থাকবো প্রতিদিন খাবো বলেই ছিলাম আগে ভিডিও। ফুচকাটা দেখে না লোভ সামলাতে পারলাম। আর ওখানে দেখো কি সুন্দর, আবার লেবু পাতা দিয়েছে, মানে জিভে জল চলে আসছে। আমাদের ওখানে তো পুদিনার জল, হ্যাঁ, তেঁতুল জল পাই না। চল আগে খেয়ে দেখি। এই দেখো ছানা নেবো এবার। আমার তো জামা প্যান্ট জলে ভিজে যাবে গো। কোনটা নিলাম দেখেছো, এখন গুলিয়ে গেছে। তুমি দিয়ে আসবে? জল পড়বে, রাত হোক না, কি আছে, জল পড়ে আমার জামা প্যান্ট ভিজে যাবে গো। এই জেঠুর কাছ থেকে তো ছানাটা নিয়ে নিলাম, মা অর্ডার দিয়েছিল তো আমাকেই দিয়ে দিল। পুরো একদম ঘরে বানানো দেশি ছানা, দেখো দুধের মতো টপ টপ করে জল পড়ছে, কিন্তু কথা হচ্ছে আমার গায়ে তো এটা পড়বে। চলো নিয়ে যাই এইভাবেই। বাড়ি তো চলে এলাম, আর দেখো এখানে দেখছি আমার মায়ের রজনীগন্ধা গাছে কি সুন্দর রজনীগন্ধা ফুটেছে। দেখো সবগুলো তো শুকিয়ে গেছে, কিন্তু এই একটা আছে, দেখি গন্ধ কীরকম আছে। ভালো গন্ধ আছে। সৌম্য এখানে রেখে দিল স্কুটিটা।
বিকেলে ঘোরাঘুরি করে আসার পর তো আমাদের স্নান হয়ে গেছে। সৌম্য আগে স্নান করেছিল, তারপর আমারও স্নান হয়েছে। আর যেহেতু এখানে গরমটা বেশ ভালোই আছে, এই সন্ধেবেলা স্নান করে কিন্তু খুব আরাম হচ্ছে। আর এখন বসেছি বাবার কাছে, বাবাকে এখন ছানা খাওয়ানো হচ্ছে। যে ছানাটা কিনে আনলাম, কালকে তো ছানার তরকারি হবে, তার আগে বাবাকে একটু ছানা খাইয়ে দিচ্ছি এখন। বাবা ছানাটা ভালো? বলছে আমি তো এখন এখানে বসে গেছি। মা সমস্ত পুজোর আগে যে কৌটো মাজা হয় সমস্ত মেজে রেখেছে। একটু আগে চানাচুরটা ঢাললো, আমি মুড়ি খেলাম দুটো চানাচুর দিয়ে। আর এখানে আবার এটা কি, এটাও একটা চানাচুর, এটা সেও ভাজা, আর এটা হচ্ছে চাল ভাজা। এগুলো আমাকে বললো তুই একটু এগুলো ঢাল, এগুলো আমাদের ঘরেই থাকবে, আমি ঘুরতে ফিরতে তো খাই, তাই আমি এলে এরকম মা কৌটো কৌটো করে ভরে ভরে রাখি। এমনি সময় থাকে, কিন্তু আমার এটা হচ্ছে আমি একবারে বেশি খেতে পারি না, আমি ঘুরতে ফিরতে খাই আর কি। মা তোমার কাঁচিটা প্রচন্ড ধার গো, হাত খেতে যেমন মনে হচ্ছে। বাড়ি আসার পর কিন্তু একের পর এক খাওয়া আমার লেগেই আছে। একটু আগেই মুড়ি খেলাম আমি, তারপর আবার মা এখন দিয়ে দিল ম্যাঙ্গো দই। এটা রেড কাউয়ের দইটা খেতে খুব ভালো, দিদি পাঠিয়েছে, তো মা বললো এখনই খেয়ে নে। ওখানে মানে ব্যাঙ্গালোরে এরকম সবসময় মুখে খাবার দেওয়ার কেউ থাকে না, নিজের ইচ্ছা হলে নিজেকেই নিয়ে খেতে হয়, আবার ইচ্ছা না হলে কখনো কখনো খাই না। তো বাড়িতে এলে এই যত্নটা একমাত্র মায়ের কাছ থেকেই পাই। দিদিও করে, মিথ্যে বলবো না, কিন্তু মায়ের মতন এরকম কেউ করে না। বিকেলবেলা যে ছানাটা নিয়ে এলাম, এখন তো আমার মা সেই ছানাটা ভাজছে। আর এরকম গরম ছানা ভাজা খেতে আমি খুব ভালোবাসি। ওখানে তো পনিরটা পাই, এরকম ছানা তো পাওয়া যায় না, তাই এখন একটা ছানা ভাজা খাবো। খেয়ে এখন ভাবছি একবার দিদির বাড়ি যাব। শরীর দিচ্ছে না খুব একটা, কিন্তু একবার যাই, ঘুরে আসি। আমরা তো এখন বসে গেছি ডিনার করতে। তো এখানে এখন সৌম্য খাচ্ছে, এবার আমি আর মাও খেয়ে নেবো। ভেবেছিলাম রুটি খাওয়া হবে চিকেনটা দিয়ে, কিন্তু এত গরম আর রুটি খেতে ইচ্ছা করলো না, তাই ভাতই খেয়ে নেওয়া হচ্ছে। ডিনার তো আমাদের বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বেজে গেছে 11:30। মা এই জাস্ট শুলো, আর ভিডিওর এডিটিংয়ের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। এই সৌম্য ছোট্ট একটু ঘুম দিয়ে নিল, এখনও উঠেছে। এবার ভিডিওটা এন্ড করবো, আর তারপর আমিও ঘুমোবো। ভীষণ টায়ার্ড, মানে গতকাল থেকে আর কি আজকে অবধি আমি মাত্র 2.25 ঘন্টা ঘুমিয়েছি। আজকে ফ্লাইটেও মানে ওই 5 মিনিট মতো চোখ লেগেছিল, ডিপ ঘুমই হয়নি। ভেবেছিলাম, মা বলেই ছিল যে বাড়ি এসে স্নান করে খেয়ে দে, একটা লম্বা ঘুম দিবি, কিন্তু নিজের জায়গায় এসেছি। আর বিয়ের পর এই প্রথম ফিরলাম আর কি, যখন ব্যাঙ্গালোর থেকে কলকাতা এলাম জৌগ্রাম। তার একটাই কারণ, আমার দিদিরা যখন গাড়ি কিনেছিল, ওরা আমাকে বলেই ছিল যে ফ্যামিলির সবাই মিলে গাড়ি কিনতে এসেছি, তুই নেই। আর আমার জীবনে আমার দ্বিতীয় মা বাবা বলতে আমার জামাইবাবু আর দিদি। ওরা বলেছিল তুই মন খারাপ করিস না, কষ্ট পাস না, আজকে এই দিনে তুই আসতে পারছিস না তো কি হয়েছে, তুই এবছর যখন পুজোয় বাড়ি ফিরবি আমরা যাব গাড়ি নিয়ে তোকে আনতে। তো ওদের একটু কাজ পড়ে যাওয়াতে ওরা যেতে পারেনি, কিন্তু পুগলু তো গিয়েছিল। আর তারপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে দিদির বাড়ি গেলাম। দিদি জামাইবাবুর সঙ্গে দেখাও হলো, অনেক কথাও হলো। ক্যামেরায় তোমাদের দেখাতে পারিনি, কারণ বললামই আমার দিদি রেডি হয়েছিল না সেইভাবে, যে কারণে ও বললো এখন নয়, সন্ধেবেলা আসবি আবার, তখন আমায় দেখাবি। কিন্তু আর সন্ধেবেলা যাওয়া হয়নি, ওই যে বিকেলবেলা এলাম, তারপর এসে স্নান করে আর শরীরটা ছেড়ে দিয়েছিল। মায়ের সঙ্গেও একটু কথা বলছিলাম, তারপর পুজোতে কী কী কিনেছি সকলের জন্য সেগুলো মাকে একটু দেখালাম, কারণ কালকে সবাইকে সব জিনিসগুলো দিয়ে দেবো, যে কারণে আর কি। আর দিদির বাড়ি যাওয়া হয়নি, আগামীকাল যাব, তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা করাবো। আর এই একটাই কারণে মেনলি জৌগ্রাম আসা এবারে প্রথমে। তোমাদের অনেকের মনে হতে পারে শ্রীরামপুর না গিয়ে কেন জৌগ্রাম এলো, তো এটাই কারণ, বলে দিলাম। আর তাছাড়াও একটা কারণ আছে, কিছুদিন আগেই আমার জামাইবাবুর গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল, তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করেছিলাম। তো সেই জায়গা থেকে আমাদের উচিত ছিল তখন এসে ওদের পাশে দাঁড়ানোর, যেটা আমরা পারিনি। তা ওরা বলেও ছিল যে এখন আসতে হবে না, বেকার, আবার কিছুদিন পরই তো পুজোয় আসছিস, ওরকম কিছু ভয়ের নেই, তখন এসেই না হয় দেখা হবে। তো ওই জন্য আসতে পারিনি। তাই সেই জায়গা থেকে আমার আর সৌম্যর মনে হয়েছে এবারে প্রথমে এখানে আসাটাই
আমাদের উচিত। তো সেই কারণেই এবারে প্রথম যোগগ্রাম এলাম। আর সত্যি কথা বলতে প্রত্যেকবার শ্রীরামপুর যাই, ওটাও আমার বাড়ি অবশ্যই, কিন্তু কোথাও গিয়ে আমারও খারাপ লাগে আমার মা বাবার কাছে আমি আসতে পারি না। মনটা হয় যে দমদমে নামার পর প্রথম একবার মা বাবার কাছে ছুটে চলে যাই। কারণ সৌমও যেমন 1 বছর বাড়ি ছেড়ে থাকে, আমিও থাকি, ওর আর আমার কষ্টটা সেমই হয়। ওর যেমন ওর মা বাবার জন্য মন খারাপ লাগে, কষ্ট হয়, আমারও ঠিক ততটাই হয়, বরং বেশি হয়, কারণ আমি আমার মায়ের বেশি নেওয়াটা আরও, যে কারণে। তো এই বছর এই কারণেই প্রথম যোগগ্রাম আসা। তবে প্রথম যোগগ্রাম এসে সত্যি খুব ভালো লাগছে। প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা হচ্ছে, সবাই জিজ্ঞেস করছে কবে এলি, কেমন আছিস, এগুলো এত ভালো লাগে না। মানে এই যে ক্লান্তি, মানে এগুলো এক নিমেষেই ভুলে যাই, খুব ভালো লাগে নিজের জায়গায়। মানে এখন এসে মনে হচ্ছে না এখনও আমি জেগে থাকতে পারবো, কিন্তু সত্যি আর পারবো না, চোখ একদম টেনে ধরছে। আর মা একদম আমাদের ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছে, যতটা পেরেছে আর কি, বাবাকে সারাদিন সামলে। তারপরেও যে মা এতটা করে রেখেছে, এটা সত্যিই মানে ভাগ্যের ব্যাপার। আমি তো ভেবেছিলাম কিছুই করতে পারবে না, কিন্তু মা জানে আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ পছন্দ করি। মা সব কাজের ফাঁকে কিন্তু এই কাজটা করতে ভোলেনি। তাই এসে আমার আজকে কোনো পরিশ্রমই হয়নি, ঘর গোছানো বা ডাস্টিং করা, এগুলো আমার কিচ্ছু করতে হয়নি। কি সুন্দর একদম বিছানায় নতুন চাদর পেতে রেখে দিয়েছে। এবার একটা টান টান করে ঘুম দেব, শরীর আর দিচ্ছে না। এরপর যে ব্লগগুলো হতে চলেছে খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, সকলের সঙ্গে মজায় আমরা যেভাবে দিনগুলো কাটাবো চেষ্টা করব ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করতে। আর 2-1 দিনের মধ্যে আমরা শ্রীরামপুর চলে যাব, সামনেই আছে সৌমর জন্মদিন, সেটা আমরা ওখানেই সেলিব্রেট করব। তাই আপকামিং ব্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আজকে আমাদের ব্যাঙ্গালোর টু কলকাতার জার্নি ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো। তোমাদের সঙ্গে আবারও কালকে দেখা হচ্ছে ধামাকাদার একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।